হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কোয়ালিফাইং সাইট। তো আশা করি সবাই ভালো আছো। এবং দেখো, আগের দিন পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমাদের পার্ট 1 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেখানে আর্টিকেল 1 থেকে আর্টিকেল 4 পর্যন্ত আছে এবং যেটা নাকি ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। তো সেই পার্ট আমরা শেষ করেছি। তো আজকে আমরা আমাদের বিষয় হলো যে পার্ট 2 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, পার্ট 2 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা নাকি ডিল করে সিটিজেনশিপের সাথে। ওকে, তো দেখো একটা জিনিস, দেখো কনস্টিটিউশন যেটা আছে না, কনস্টিটিউশন যে আছে এটা আমাদের একটা ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড। তো ফান্ডামেন্টাল ল অফ দি ল্যান্ড কেন বলছি, ফান্ডামেন্টাল কেন বলছি, কারণ ঠিক যেভাবে দেখো আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে ফান্ডামেন্টাল পার্টিকেল বলি, কেন বলি, পৃথিবীতে এই যে ইউনিভার্সে যা কিছু আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দিয়ে তৈরি হয়েছে, রাইট? তো ইন্ডিয়াতে যা কিছু হচ্ছে, এভরিথিং, যে কোনো ল, যে কোনো অ্যাকশন, যে কোনো অ্যামেন্ডমেন্ট, যে কোনো অর্ডার, যা কিছু হচ্ছে না, তো সেটা অবশ্যই মাস্ট বি ইন দ্য সিঙ্ক উইথ দ্য কনস্টিটিউশন হতে হবে। মানে মানে দেখো, এই যে কোথাও না কোথাও ইন্ডিয়াতে দেখো হিন্দু ধর্মের লোক সেলিব্রেট করছে, মুসলিম ধর্মের লোক নিজের মতো করে সেলিব্রেট করছে, শিখরা নিজের মতো করে সেলিব্রেট করছে। তো এটা কেন? কোথাও না কোথাও কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে লেখা আছে যে উই আর এ সেকুলার কান্ট্রি। ইন্ডিয়াতে দেখো কনস্টিটিউশনে লেখা আছে যে আমরা ইকুয়ালিটি মেনটেন করব। তো তার জন্য দেখো যে কোনো ল আছে আমরা তার জন্য রিজার্ভেশন রেখেছি। তার জন্য দেখো কোথাও না কোথাও আমরা ইকুয়ালিটি মেনটেন করবো, ওই জন্য আমরা যারা রিচ তাদের থেকে আমরা বেশি করে ট্যাক্স নিই এবং গরিব মানুষের থেকে আমরা ট্যাক্স নিই না, তাদের আমরা সাবসিডি দিয়ে থাকি। কেন কি? কোথাও না কোথাও আমরা ইকুয়ালিটি মেনটেন করবো বলে। তো সেই জন্য কনস্টিটিউশন হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ল অফ দ্য ল্যান্ড। কিন্তু যদিও এটা হয়ে থাকে, কনস্টিটিউশন না, এই যে সিটিজেনশিপের যে ব্যাপার আছে, এই ব্যাপারে কনস্টিটিউশনের খুব লিমিটেড রোল আছে। মানে এই সিটিজেনশিপ ডিল করার ব্যাপারে কনস্টিটিউশন খুব বেশি একটা কথা বলেনি। কনস্টিটিউশন শুধুমাত্র সিটিজেনশিপ ব্যাপারে কথা বলেছে আমাদের কনস্টিটিউশন যে এনফোর্স হয়েছে না 26 জানুয়ারি 1950, সেই পর্যন্ত, মানে আমাদের কমিটমেন্ট অফ দি কনস্টিটিউশন পর্যন্ত কারা সিটিজেন এবং কারা সিটিজেন নয়, শুধুমাত্র সেই কথাটা বলেছে। কিন্তু এরপরে ইন্ডিয়ান সিটিজেনশিপ পেতে গেলে কি করতে হবে, এমন কোন কাজ করলে আমার সিটিজেনশিপ চলে যাবে, রাইট? তো সেই সব নিয়ে কনস্টিটিউশন পুরোপুরি সাইলেন্ট, রাইট? তো এই যে সিটিজেনশিপ, তার মানে যদি আমাকে করতে হয় না, আমাকে দুটো পার্টে করতে হবে। কি? আমাকে দুটো পার্টে করতে হবে। কিভাবে? তো আমাকে যদি আমি বলি আমি কি পড়ছি, সিটিজেনশিপ। তো সিটিজেনশিপ তার মানে কি, এক হতে পারে টিল 26 জানুয়ারি 1950। তো এই 26 জানুয়ারি 1950 পর্যন্ত কারা ইন্ডিয়ার সিটিজেন, কারা সিটিজেন না, এটা পড়তে গেলে আমার কোথা থেকে পড়তে হবে? আমাকে এটার জন্য আমি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া থেকে পড়বো। কিন্তু ব্যাপারটা হচ্ছে তার একদিন পরে যারা জন্মেছে, বা এই যে তুমি আমি, মানে, তো তারপরে সেকেন্ড পার্টে আমাদের কি করতে হবে, যে আফটার 26 জানুয়ারি 1950, এই ডেটের পরে কিভাবে তুমি সিটিজেন হবে, কিভাবে হবে না, কি করলে তোমার সিটিজেনশিপ চলে যাবে, এই জিনিসগুলো দেখার জন্য তোমাকে কোথায় পড়তে হবে? কনস্টিটিউশনে না, কনস্টিটিউশনের ব্যাপারে পুরোপুরি সাইলেন্ট। তাহলে আমি কোথায় পড়বো? তাহলে আমি পড়বো সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। বোঝা গেছে? তো তার মানে সিটিজেনশিপ আমরা দুটো ভাবে পড়বো। এক কি, যারা কনস্টিটিউশন এনফোর্স হওয়ার আগের ব্যাপারে ডিল করছে কনস্টিটিউশন, সেই ব্যাপারটা আমরা কনস্টিটিউশন থেকে পড়ে নেবো। এবং কি কনস্টিটিউশন এনফোর্স হয়েছে তার মানে পরের সিটিজেনশিপের ব্যাপারটা, ওটার জন্য আমরা কি করতে হবে? সিটিজেনশিপ অ্যাক্ট অফ 1955। ওকে, তো দেখা যাক কনস্টিটিউশনে কি বলছে। তো কনস্টিটিউশনে বলছে, তো সবার প্রথম কি, আমাদের পার্ট 2 অফ দি কনস্টিটিউশন, যেটা নাকি ডিল করছে সিটিজেনশিপের সাথে। এবং তার কোন আর্টিকেল থেকে কোন আর্টিকেল পর্যন্ত সিটিজেনশিপ পার্ট 2 তে রয়েছে? আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত। তো প্রথম ব্যাপারে কি দাঁড়ালো, পার্ট 2, তাতে কি আছে? সিটিজেনশিপ আছে। এখানে কোন কোন আর্টিকেল আছে? আর্টিকেল 5, 6, 7, 8, 9, 10, 11। এইটা আমাদের পার্ট 2। তো দেখা যাক আর্টিকেল 5 কি বলছে।
আর্টিকেল 5 বলছে ডোমিসাইলের কথা। মানে দেখো, ডোমিসাইল মানে কি, তুমি একটা জায়গায়, পার্টিকুলার একটা জায়গায় তুমি স্টে করছো এবং তোমার স্টে করার ইচ্ছাও আছে, স্টে করার ইন্টেন্টও আছে, তুমি আরো থাকতে চাও, আমি এখানে আছি এবং আমি ইন্ডিয়াতে আছি এবং ইন্ডিয়াতে আরো থাকতে চাই, তো সেই ব্যাপারটাকে এক কথায় ডোমিসাইল বলা যায়, রাইট? তো আর্টিকেল 5 বলছে যে তুমি বর্ন ইন ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া বলতে গেলে ব্রিটিশ ইন্ডিয়া বলছি, রাইট? বর্ন ইন ইন্ডিয়া অর, হতে পারে তুমি শ্রীলঙ্কায় জন্মেছো, অন্য কান্ট্রিতে জন্মেছো, আইদার অফ ইয়োর প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া। মানে তোমার প্যারেন্টসদের মধ্যে যে কোনো একজন ব্রিটিশ ইন্ডিয়া বা আনডিভাইডেড ইন্ডিয়াতে জন্মেছে, অর কনস্টিটিউশন এনফোর্স হওয়ার আগে থেকে তুমি ইন্ডিয়াতে একটা অর্ডিনারি রেসিডেন্ট ছিলে 5 বছর আগে থেকে, রাইট? 5 years of ordinary citizen in India prior to the commencement of constitution। কি বললাম? তোমার জন্ম ইন্ডিয়াতে হয়েছে, বা তোমার আইদার অফ ইউর প্যারেন্টস বর্ন ইন ইন্ডিয়া, তোমার বাবা মার মধ্যে কোনো একজন ইন্ডিয়াতে জন্মেছে, বা কনস্টিটিউশন এনফোর্স হওয়ার ডেট কবে? 26 জানুয়ারি 1950। এই ডেটের 5 বছর আগে, মানে আমি ধরে নিচ্ছি 26 জানুয়ারি 1945 থেকে তুমি ইন্ডিয়াতে অ্যাজ এ অর্ডিনারি রেসিডেন্ট আছো, তুমি কোনো ব্রিটিশও হতে পারো, রাইট? তো তাহলে কি তুমি, আমরা না তোমাকে অটোমেটিক্যালি সিটিজেনশিপ দিয়ে দেবো। তো এটা ছিল আমাদের আর্টিকেল 5। আর্টিকেল 5 কি বলছে? যদি এক কথায় বলি, তুমি ইন্ডিয়াতে জন্মেছো, আচ্ছা তা হয়নি, তোমার প্যারেন্টসের মধ্যে কোনো একজন ইন্ডিয়াতে জন্মেছে, আচ্ছা তাও হয়নি, তুমি কনস্টিটিউশন এনফোর্স হওয়ার আগে, মানে 26 জানুয়ারি 1945 এর আগে থেকে তুমি 5 বছর ইন্ডিয়াতে স্টে করে আছো অর্ডিনারি রেসিডেন্ট হিসাবে, তাহলে তুমি ইন্ডিয়ার সিটিজেন। এটা বলছে আমাদের আর্টিকেল 5। ওকে, তো আর্টিকেল 5 কি ডিল করছে? ডোমিসাইল। আচ্ছা, এবার তাহলে আর্টিকেল 6 কি বলছে? আর্টিকেল 6, দেখো একটা কথা তো জানো যে ইন্ডিয়ার যে পার্টিশন হয়েছে তার মেইন রিজন হচ্ছে এটা কোথাও না কোথাও একটা কমিউনাল সমস্যার জন্য আমাদের হয়েছে, তাই না? এই যে ইন্ডিয়া, এটাকে বলা হয়েছে ইন্ডিয়া পার্টিশনের সময়, আর এই সাইড এখান থেকে বলা হয়েছিল ওয়েস্ট পাকিস্তান, আর এই সাইডে এই পার্টটাকে বলা হয়েছিল ইস্ট পাকিস্তান, রাইট? তো সেক্ষেত্রে তো বুঝতেই পারছো, যেহেতু হিন্দু মুসলিম রায়ট টাইপের হয়েছিল বলে পার্টিশন হয়েছিল, তো সেই ক্ষেত্রে যখন পার্টিশন হচ্ছে, তো এই এরিয়াতেও কিছু হিন্দু ছিল যারা ইন্ডিয়াতে এন্টার করবে, এই এরিয়া মানে পাকিস্তান থেকে কিছু হিন্দু বা যারা নন মুসলিম তারা ইন্ডিয়াতে এন্টার করার চেষ্টা করবে, এবং কি ইন্ডিয়া থেকেও কিছু মুসলিম পাকিস্তানে যাওয়ার চেষ্টা করবে, রাইট? তো তার মানে যখন ধরো আমরা স্বাধীন হয়েছি, তখন ওই মাঝখানে 3-4টা বছর আমরা খুব ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে গেছি। কিরকম? যে প্রচুর রিফিউজি ইন্ডিয়া থেকেও বাইরে চলে যাচ্ছে, আবার বাইরে থেকেও কিছু রিফিউজি ইন্ডিয়াতে আসছে রিলিজিয়ানের উপর বেস করে, রাইট? তো এবার ব্যাপার হচ্ছে, তাহলে ওরকম একটা পজিশনে আমি কি করে সিটিজেনশিপ দেবো? তার মানে আর্টিকেল 6 ডিল করছে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসছে, ঠিক আছে? আর্টিকেল 6 ডিল করছে মাইগ্রেশনের সাথে, যারা মাইগ্রেটেড সিটিজেন বা রেসিডেন্ট তাদের সাথে আর্টিকেল 6 ডিল করছে। তা আর্টিকেল 6 কি বলছে? যারা বাইরে থেকে ইন্ডিয়াতে এসছে তাদেরকে আমরা কিভাবে সিটিজেনশিপ দেবো? তো আর্টিকেল 6 বলছে এদের জন্য না আমি একটা কাট অফ ডেট ডিক্লেয়ার করে দিচ্ছি, কি 19 জুলাই 1948। আচ্ছা, এই ডেটে কি হবে? বলছে এই ডেটের আগে যারা পাকিস্তান থেকে ইন্ডিয়ায় চলে এসছে, এই ডেটের আগে যারা ইন্ডিয়াতে এন্টার করে গেছে, তারা আমাদের সিটিজেন, তারা অটোমেটিক্যালি সিটিজেন। আচ্ছা, আর এই ডেটের পরে যারা এসছে তাদেরকে আমরা সিটিজেনশিপ দেবো না? না, তাদের আমরা দেবো না, মানে অটোমেটিক সিটিজেনশিপ দেবো না। তাহলে তারা কি করবে?
তার ব্যাপার হচ্ছে এই ডেটের পরে যারা এসছে, সাপোজ আমি ধরে নিচ্ছি আগস্ট 1948 এসছে, তাদের কি বলবো, তাদের বলবো যে তোমরা না 6 months অফ স্টে, ইন্ডিয়াতে 6 মাস থাকো, স্টে ইন ইন্ডিয়া। তারপরে আমরা কোনো মানে ওই টাইমে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু অফিস বানিয়েছিল যারা ওই পারমিট অ্যান্ড রিসেটেলমেন্ট নিয়ে ডিল করছিল আর কি। তো সেরকম কম্পিটেন্ট মানে সবার প্রথম কি তুমি এটার পরে একটু লেট করে দিয়েছো, আমরা তোমাকে অটোমেটিক্যালি সিটিজেনশিপ দেবো না। তাহলে তোমাকে সিটিজেনশিপ দেবো কিভাবে দেবো, তুমি এখানে চলে যখন এসছো 6 মাস তুমি এখানে স্টে করো, এবং 6 মাস স্টে করার পরে তুমি কোনো কম্পিটেন্ট অথরিটির কাছে যাও। ওই টাইম অফিস বানানো হয়েছিল, ওখানে গিয়ে তুমি ওদের কাছে নিজের নাম রেজিস্টার করো, ঠিক আছে, ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করো, মুবারক হো, এবার তুমি আমাদের সিটিজেন হয়ে গেলে। বোঝা গেছে? আর্টিকেল 6 তাহলে এক কথা কি বলছে, যে যারা পাকিস্তান থেকে বা বাইরের থেকে ইন্ডিয়াতে এন্টার করেছে তারা 19 জুলাই 1948 এর আগে চলে এসছো, কংগ্রাচুলেশনস, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া। তুমি 19 জুলাই 1948 এর পরে এসছো, তাহলে আমি কি করবো, তুমি ইন্ডিয়াতে 6 মাসের স্টে করো, তারপরে কম্পিটেন্ট অথরিটির কাছে গিয়ে তুমি নিজেকে রেজিস্টার করো, তুমি সিটিজেন অফ ইন্ডিয়া, রাইট? এবার দেখো আর্টিকেল 7 কি বলছে। তো একবার রিভিশন করে নি। আর্টিকেল 5 কি কাদের নিয়ে ডিল করছে, ডোমিসাইল। তুমি ইন্ডিয়াতে জন্মেছো বা তোমার আইদার অফ ইউর প্যারেন্টস ইন্ডিয়াতে জন্মেছে, বা তুমি কনস্টিটিউশন কমেন্সমেন্ট হওয়ার 5 বছর আগে থেকে ইন্ডিয়াতে স্টে করছো, ইউ আর সিটিজেন অফ ইন্ডিয়া। আর্টিকেল 6 কি বলছে, যারা ইন্ডিয়াতে 19 জুলাই 1948 এর আগে এসছে তারা অটোমেটিক্যালি সিটিজেন, আর যারা তার পরে এসছে তারা 6 মাস স্টে করবে, গিয়ে নিজেকে রেজিস্টার করবে, তারা ইন্ডিয়া সিটিজেন। আর্টিকেল 7 কি বলছে, আর্টিকেল 7 এখানেও মাইগ্রেশন নিয়ে ডিল করছে। তো কিরকম মাইগ্রেশন, দেখো ব্যাপার কি হয়েছে, যে কিছু আমাদের এই ইন্ডিয়ার যারা মাইনরিটি তাদের মনে হয়েছে ইন্ডিয়া আমাদের জন্য সেফ নয়, তো তারা পাকিস্তান যাওয়ার চেষ্টা করেছে, রাইট? তারা বর্ডার ক্রস করে পাকিস্তান চলে গেছে, যে হ্যাঁ এখানে তো ইন্ডিয়া, তাদের মেবি মনে হয়েছে যে ইন্ডিয়া হয়তো হিন্দুদের কান্ট্রি, এখানে হিন্দুরা ডমিনেট করবে, আমরা আমাদের অনেক অসুবিধা হবে, তো তারা পাকিস্তান চলে গেছে। কিন্তু ওখানে গিয়ে পাকিস্তান তো এবার পাকিস্তানি হয়, রাইট? এই আইপিএল দেখছো, ওখানে শুনছি ম্যান অফ দ্য ম্যাচে হেয়ার ড্রায়ার দিচ্ছে, তো ওরা পাকিস্তান চলে গেছে, গিয়ে ওখানকার অ্যারেঞ্জমেন্ট দেখে বলেছে না এর থেকে তো আমাদের মানে ইন্ডিয়াই আমাদের কাছে জান্নাত ছিল, তাই না? তো কি বললাম, আর্টিকেল 7 কাদের নিয়ে ডিল করছে, যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান চলে গেছে, দিয়ে ওখানে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক লাগেনি, আবার ইন্ডিয়া ফেরত এসছে, মানে যারা দুবার মাইগ্রেট হয়েছে, রাইট? আর্টিকেল 7 কাদের নিয়ে ডিল করছে, যারা রিভার্স মাইগ্রেট হয়েছে, রাইট? তো যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে গিয়ে আবার ইন্ডিয়াতে ফেরত হয়েছে, তাদেরকে আমরা কি সিটিজেন দেবো না, সিটিজেনশিপ দেবো না? তো ওখানে কি বলছে, দেখো যারা 1 মার্চ 1947 এর পরে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, যেটা আমাদের দেশ নয়, তারা আমাদের সিটিজেন নয়। কিন্তু এই যে 1 মার্চ 1947 এর পরে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু ওই যে কাট অফ ডেটটা বলেছিলাম না, যে 19 জুলাই 1948, হিন্দিতে কি একটা কথা আছে না, যে কি মানে সকালবেলা গিয়ে যদি কেউ সন্ধ্যাবেলা চলে আসে তাহলে ওকে মানে ওসে ভুলা নেই গেতা। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে কি, যে যারা এই 1 মার্চ 1947 এর পরে ইন্ডিয়া ছেড়ে চলে গেছে, কিন্তু এই যে কাট অফ ডেটের আগে আবার ফেরত চলে এসছে, তাদের কোনো সমস্যা নেই, তারা আমাদের সিটিজেন। ওকে, ঠিক আছে, হ্যাঁ, ভুল বুঝতে পেরে আমাদের দেশে চলে এসছে। আচ্ছা, এবার কিন্তু যারা এই যে এই ডেটের পরে এসছে, তাদের সাথেও আমি সেম ট্রিটমেন্ট করবো, ওই এর আগে যেটা বলেছিলাম। তারাও কি 6 মাসের স্টে করবে, 6 months অফ অর্ডিনারি স্টে ইন ইন্ডিয়া, অফ অর্ডিনারি স্টে ইন ইন্ডিয়া, তারপরে রেজিস্ট্রেশন করো, মোবারক হোক, তোমাকেও আমরা দিয়ে দেবো কি সিটিজেনশিপ। বোঝা গেছে? তো আর্টিকেল 7 কাদের সাথে ডিল করছে, যারা রিভার্স মাইগ্রেট হয়েছে, প্রথমে ইন্ডিয়া থেকে পাকিস্তানে গেছে, দিয়ে ওখান থেকে অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক লাগেনি, আবার ইন্ডিয়াতে ফেরত এসছে, তো তাদেরকে আমরা কি করেছি, রিসেটেলমেন্ট সিস্টেমের মাধ্যমে দিয়ে আমরা বলেছি এই ডেটের আগে যদি চলে আসো তো ঠিক আছে, তোমরা সিটিজেন, আর যদি এই ডেটের পরে এসছো আবার তোমরা 6 মাস স্টে করো, রেজিস্ট্রেশন করো, তোমরা ইন্ডিয়ান সিটিজেন। ওকে, এবার দেখো আর্টিকেল 8 কি বলছে। তার আগে আমাদের একটা, তার মানে কি আর্টিকেল 5 ডিল করছে ডোমিসাইলের সাথে,
আর্টিকেল 6 ডিল করছে মাইগ্রেশনের সাথে, আর্টিকেল 7 ডিল করছে যারা দুবার মাইগ্রেট হচ্ছে, একবার গিয়ে আবার ফেরত এসছে, রাইট? আর্টিকেল 8। এবার দেখো আমরা তো সবার সিটিজেনশিপ নিয়ে ভাবছি, এবার হতেও তো পারে পৃথিবীর কিছু লোক যে আমি আমি ওই কনস্টিটিউশন কমেন্টস হওয়ার টাইমটা বলছি আর কি, যে আমার বাবা মা ইন্ডিয়ান বা ইন্ডিয়াতে জন্মেছে বা আমার গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়ান, তো কিন্তু কি হয়েছে এই কনস্টিটিউশন যখন ধরো ইন্ডিয়া স্বাধীন হয়েছে বা কনস্টিটিউশন ওই টাইমে না, আমি সাপোজ আমি কোনো কারণে আমার বাবা ইউএসএ তে জব করে বা কোনো ফরেন কান্ট্রিতে জব করে, আমার জন্ম ওখানে হয়েছে, কিন্তু আমার প্ল্যান আছে আমার ইন্ডিয়াতে স্টে করার বা আমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাওয়ার, তাহলে আমার ক্ষেত্রে কি হবে? আমার ক্ষেত্রে ব্যাপার মানে বোঝা গেছে। আর্টিকেল 8 কাদের বলছে? যারা এই 26 জানুয়ারি 1950 বা ওই টাইমটাতে ওয়্যার আউটসাইড ইন্ডিয়া বা বর্ন আউটসাইড ইন্ডিয়া, রাইট? তো তাদেরকে আমরা সিটিজেনশিপ কিভাবে দেবো? যে কোথাও না কোথাও তোমার প্যারেন্টস মানে ইন্ডিয়ান বা গ্র্যান্ড প্যারেন্টস ইন্ডিয়ান, অর অর তুমি কি সাপোজ কি আমি বলছি এই লোকটা কোথায় হয়েছে, ইউএসএ তে জন্ম নিয়েছে, তো তাহলে তাকে কি করবে? কোনো চিন্তা নেই, তুমি কি করো, ইউএস তে যে আমাদের এম্বাসি আছে না, যে আমাদের ডিপ্লোমেসি আছে, ঠিক আছে, তো ইউএস এর যে এম্বাসি আছে মানে ইউএস এর যে ইন্ডিয়ান এম্বাসি আছে, সেখানে গিয়ে তুমি রেজিস্টার করো নিজেকে, আর মোবারক হোক তুমিও হয়ে যাবে ইন্ডিয়ান সিটিজেন। তোমাকে কি এম্বাসি থেকে রেজিস্ট্রেশন করতে হবে যে হ্যাঁ আমার কানেকশন আছে ইন্ডিয়াতে, তো সেক্ষেত্রে কোথাও না কোথাও কিন্তু আমি কিছু কারণবশত আমি এই কান্ট্রিতে এই সয়েলে জন্মে গেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়ান সিটিজেন হতে চাই, তোমার ইন্ডিয়ান এম্বাসি থেকে যোগাযোগ করে তুমি নিজেকে রেজিস্টার করো, মোবারক হোক তুমিও হয়ে গেছো ইন্ডিয়ান সিটিজেন। তো আর্টিকেল 5 ডোমিসাইল, আর্টিকেল 6 মাইগ্রেশন, আর্টিকেল 7 যারা মাইগ্রেশন হয়ে আবার ফেরত এসছে, আর্টিকেল 8 সেই ইন্ডিয়ান যারা ফরেন কান্ট্রিতে জন্মেছে ওই টাইমে, তারা কি ওই ফরেন কান্ট্রিতে ইন্ডিয়ান এম্বাসি থেকে নিজেকে রেজিস্টার করবে এবং তারা হয়ে যাবে ইন্ডিয়ান সিটিজেন। আচ্ছা আচ্ছা, এই যে তোমরা যারা কম বেশি পলিটি পড়েছো, তো তোমাদের যে জিজ্ঞেস করা ইন্ডিয়াতে কি ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করা হয়, তোমরা সবাই বলবেন নো, তাই না? ইন্ডিয়াতে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি। তো এই কথাটা যে ইন্ডিয়াতে যে ডুয়াল সিটিজেনশিপ হয় না, এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা লেখা আছে আর্টিকেল নাম্বার 9 এ। আর্টিকেল 9 বলছে ইফ এ সিটিজেন অফ ইন্ডিয়া voluntarily নিজের ইচ্ছায় acquires citizenship of a foreign country, he will be disqualified as citizen of India. তো আর্টিকেল 9 কি বলছে? যে আমরা কোনো মতেই ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করবো না, ইন্ডিয়াতে আমরা সিঙ্গেল সিটিজেনশিপ ফলো করি। ওকে, এবার দেখো, আচ্ছা তোমরা এই যে তুমি এখন ইন্ডিয়ান সিটিজেন, তাই না? তো ইন্ডিয়ান সিটিজেন কতদিন বাদে বাদে রিনিউ করাতে হয়? মানে এই যে তোমার পাসপোর্ট আছে, তোমার ড্রাইভিং লাইসেন্স আছে, তো একটা টাইম আছে না, যে একটা টাইমের পরে ওটাকে রিনিউ করাতে হয়, এই তো সিটিজেনশিপ আমাদের কত বছর বাদে বাদে রিনিউ করাতে হয়? এখন পর্যন্ত করার চেষ্টা করেছো বা কেউ সিটিজেনশিপ রিনিউ করার চেষ্টা শুনেছো কি? না, কোনোদিন শোনোনি, তাই না? তার মানে কি তুমি একবার যদি ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাও, তোমাকে রিনিউ করার প্রয়োজন নেই, তুমি মরার আগের দিন পর্যন্ত ইন্ডিয়ান সিটিজেন, যদি না তুমি ডিসকোয়ালিফাইড হও টু বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো তোমাকে এই যে সিটিজেনশিপ রিনিউ করাতে হবে না। তো এই কথাটা কোথায় লেখা আছে? এই কথাটা লেখা আছে আর্টিকেল নাম্বার 10 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কি বলছে? ওয়ান্স এ সিটিজেন অলওয়েজ এ সিটিজেন। আর্টিকেল 10 অ্যাকচুয়ালি বলছে ইউ আর ডিমড টু বি a citizen of India unless you are disqualified to be citizen of
ইন্ডিয়া। মানে এবার কি তুমি অন্য কোনো ফরেন কান্ট্রি সিটিজেনশিপ নিয়ে নিয়েছো, তাহলে কি হবে, অটোমেটিক্যালি তুমি ডিসকোয়ালিফাই হয়ে গেলে, অটোমেটিক্যালি তোমার সিটিজেনশিপ চলে গেল, রাইট? কিন্তু তুমি যদি কোনো এমন কোনো কাজ না করো, তোমার সিটিজেনশিপ টার্মিনেশন না হয়ে যায়, এগুলো আমরা পরে পড়বো। তো মোট কথা, তুমি যদি ডিসকোয়ালিফাই না হও, তুমি একবার ইন্ডিয়ান সিটিজেনশিপ হয়ে গেছো, মানে তোমাকে আর কোনো তোমার সিটিজেনশিপ রিনিউ করানোর দরকার নেই, কোনো কিছু করার দরকার নেই। আমি ধরে নেবো তুমি সিটিজেনই আছো, রাইট? ওকে, আচ্ছা, এবার আর্টিকেল 11 পার্ট 2 কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপ, যেখানে কি ছিল আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত ছিল, রাইট? তো আর্টিকেল 11 কি বলছে? আর্টিকেল 11 কিছুই না, যে আর্টিকেল 11 বলছে যে এখনো পর্যন্ত, তার মানে কারা সিটিজেন আমি বলে দিয়েছি। কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি বলছে যে এখনো পর্যন্ত কারা সিটিজেন সেটা আমি ডিসাইড করে দিয়েছি, কিন্তু এর পরে একই জিনিস, মানে কি করে কেউ সিটিজেনশিপ পাবে বা এমন কোন কাজ করলে তার সিটিজেনশিপ চলে যাবে, এই কাজটা আমার না, মানে কনস্টিটিউশনের না। তাহলে কে করবে এই পাওয়ার আমি পার্লামেন্টকে দিয়ে গেলাম। এবার পার্লামেন্টকে যে আমি দিয়ে গেলাম, এটা কোথায় লিখেছি স্যার? আপনি লিখেছেন কোথায় ডক্টর আম্বেদকর? তো এটা আমি লিখেছি আর্টিকেল 11 অফ দি কনস্টিটিউশন। তো আর্টিকেল 11 বলছে যে পার্লামেন্ট shall be given the power to determine about acquisition and termination of citizenship after commencement of the constitution 26 January 1950। তো এটা ছিল আমাদের পার্ট 2 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। তো এটাকে যদি আমি একবার কুইক রিভিউ করি, একবার রিভিশন করে নাও, কি দাঁড়াচ্ছে আমার সাথে বলো। আর্টিকেল 5 কি বলছে? ডোমিসাইল। আর্টিকেল 6 কাদের নিয়ে ডিল করছে? যারা মাইগ্রেট করেছে, তাই না, মাইগ্রেশন। আর্টিকেল 7 কাদের নিয়ে ডিল করছে? যারা ইন্ডিয়া থেকে পাকিস্তান গেছে, গিয়ে আবার ইউটার্ন মেরেছে, আবার ইন্ডিয়াতে এসছে, তাই না? তো যারা ইউটার্ন মেরেছে তাদের নিয়ে আর্টিকেল 7 ডিল করছে। আর্টিকেল 8 কাদের বলছে? যে ওই টাইমে যারা আউটসাইড ইন্ডিয়াতে জন্ম নিয়েছে, রাইট? তারা কি করবে? এম্বাসিতে গিয়ে নিজেকে রেজিস্টার করবে, সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে যাবে। তো কি বর্ন আউটসাইড ইন্ডিয়া, তারা কি করবে? তারা এম্বাসিতে যাবে এবং রেজিস্ট্রেশন। আর্টিকেল 8 ডিলস উইথ রেজিস্ট্রেশন। আর্টিকেল 9 কি? নো ডুয়াল সিটিজেনশিপ। আর্টিকেল 10 কি বলছে? Once a citizen, always a citizen. You are deemed to be a citizen of India unless you are disqualified to be a citizen of India, right? So, you also don't renew of citizenship. আর্টিকেল 11 কি বলছে? আর্টিকেল 11 বলছে যে এরপরে কে সিটিজেন হবে, কে সিটিজেন হবে না, কি করলে, মানে একটা ফরেনার যদি এখন এসে বলে, ধরো লিওনেল মেসি এখন বলছে না আমি ইন্ডিয়ানে ফুটবল খেলতে চাই, ঠিক? তো তার জন্য আমাকে ইন্ডিয়ান সিটিজেনশিপ নিতে হবে। তো তার জন্য কি কি করতে হবে লিওনেল মেসিকে? তো সেটা কি, সেই পাওয়ার কে ডিসাইড করবে? পার্লামেন্ট। এবং পার্লামেন্ট কি সেই পাওয়ার কে দিয়েছে? আর্টিকেল 11 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কি দিয়েছে? এরপরে কে এই সিটিজেনশিপ ডিটারমাইন করার পাওয়ার, সিটিজেনশিপ ডিটারমাইনিং পাওয়ার টু পার্লামেন্ট। তো এটা ছিল আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সিটিজেনশিপের, যেটা মানে কনস্টিটিউশনে সিটিজেনশিপ সম্পর্কে যা বলেছে। এর পরের পার্ট আমরা পরের ভিডিওতে দেখছি। এখনো পর্যন্ত যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্টে লিখে জানিও, এবং আজকের পর্যন্ত এখানেই থাক। ভালো থাকো, নমস্কার।